আপনাদের এই যে 33 জন না 40 জন নেতা কর্মীকে আপনারা নিয়েছেন, তাদেরকে বন্ধ করে রেখে আমাদের এই সমাবেশকে বানচাল করবেন। দেখে যান, আজকে এত বাধা বিপত্তি সত্ত্বেও এই সমাবেশ কি বানচাল করতে পেরেছেন? নেতাদের বন্ধ করে রেখে বানচাল করতে পেরেছেন? পারেন না। শুধু এই 40 জন নেতা কর্মী জেলে নয়, সারা দেশে বিরোধী দলের 3 লক্ষ নেতা কর্মীর নামে মামলা এবং অনেক জেলে বন্দী আছে। তারপরেও কিন্তু জনগণের ভালোবাসা আর সমর্থন নিয়ে আমরা এগিয়ে চলেছি। প্রিয় ভাইয়েরা, এই সরকার দুটো জিনিসকে টার্গেট করেছে। এক হলো বিরোধী দল, আর একটি হলো এই সাংবাদিক ভাইয়েরা। এই সাংবাদিক ভাইয়েরা কেন? সাংবাদিকদেরও তারা টার্গেট করেছে। সাংবাদিক ইতিমধ্যে 14 জন সাংবাদিককে তারা হত্যা করেছে। সাংবাদিকরা টেলিভিশনে তাদের জনগণের কথা বলে, জনগণের চিন্তা ভাবনা তুলে ধরে, সংবাদপত্রে তুলে ধরে, অনেক সত্য কথা লিখে। সেজন্য আমরা জানতে চাই, সাগর রুনি তো সাংবাদিক ছিল। সাগর রুনি এতদিন ধরে সাংবাদিকতা করছে, কিন্তু হঠাৎ করে কেন তাদেরকে হত্যা করা হলো? কেন হত্যা করা হলো? তারা অন্যায় করলে, অপরাধ করলে অনেক শাস্তি আছে, সেটা দিতে পারতে, কিন্তু তাদেরকে হত্যা করা হলো কেন? কারণ সাগর রুনির কাছে এমন তথ্য ছিল এই সরকারের উপরের লেভেল থেকে আরম্ভ করে একদম টপ লেভেল থেকে তাদের পরিবার সহ সরকারের মন্ত্রীবর্গ দুর্নীতির সব তথ্য ক্যাসেট করা ছিল, এবং সেটা তারা প্রচার করতে চেয়েছিল। যেই টেলিভিশনে প্রচার করতে চেয়েছিল, সেই টেলিভিশনের মালিক সরকারের অত্যন্ত পাচ্ছাটা, সেজন্যই সে সেটা প্রচার করতে চায় না। সে চেয়েছিল অন্য জায়গায় প্রচার করতে, সেটা লিক হয়ে যাওয়ার ফলেই তাদেরকে জীবন দিতে হয়েছে। কাজেই বুঝতে পারছেন যে সাংবাদিকরা সত্য কথা লিখবে, দেশের স্বার্থের জন্য তারা কথা বলবে, তাদেরকে তারা হয় ছেড়ে দিবে, নাহলে হত্যা করবে। মাহমুদুর রহমানকে আপনারা দেখেছেন কতদিন জেল খাটিয়েছে সত্য কথা বলার জন্য, কিন্তু তাকে বলে সে একজন সৎ সাংবাদিক বলে তিনি অন্যায়ের কাছে মাথা নত করেন না। জেল খেটেছেন, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেন না। এখন দেখতে পাই প্রতিনিয়ত যেসব টক শোগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে, যারা একটু সত্য কথা বলে, সরকারের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে থ্রেট করা হয়, নাহলে তাদেরকে মিথ্যে মামলা দিয়ে কোর্টে নিয়ে ঘন্টার পর ঘন্টা তাদেরকে দাঁড় করিয়ে রাখা হয়, অপমান করা হয়। আজকে বাংলাদেশে কোনো মানুষের যেমন নিরাপত্তা নেই, তেমনি ভাবে মান সম্মান বলে কিছু নাই। তাই আজকে যদি দেশকে রক্ষা করতে হয়, গণতন্ত্রকে রক্ষা করতে হয়, এই যুবক তোমাদের যদি এই সমাজে প্রতিষ্ঠিত হতে হয়, এই মহিলাদের যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে অবশ্যই প্রয়োজন একদিকে শিক্ষা, আরেকদিকে কর্মসংস্থান। তাই আমরা চিন্তা করেছি, আমরা সরকারে গেলে সর্বপ্রথমে এই যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। শিক্ষা ক্ষেত্রে আমরা যে সুযোগ সুবিধা দিয়েছি, এরকম সুযোগ সুবিধা কেউ দিতে পারে নাই। আগামী দিনে আমরা আরো সুযোগ সুবিধা দেব। যে জাতি যত বেশি শিক্ষিত, সেই জাতি তত বেশি উন্নতি করবে। আমি সেদিন বাজেট চিন্তা ভাবনার বক্তৃতায় আমি বলেছিলাম, আগামী 30 বছরের মধ্যে 2030 সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত করব ইনশাআল্লাহ। আর সেটা করা সম্ভব বিএনপি এবং জোটের পক্ষে। আমরা বলতে চাই যে তাই আসুন, আজকে দেশের সাথে, গণতন্ত্রের স্বার্থে আমরা
সকলে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি, আমাদের ঐক্যের ফাটল ধরানোর জন্য বহু রকমের চেষ্টা, ষড়যন্ত্র, কিন্তু এই ষড়যন্ত্র চেষ্টা সফল হবে না। মঈনুদ্দিন ফখরুদ্দিন বহু চেষ্টা করেছে, কিন্তু বিএনপির কিছু ক্ষতি করতে পারে না। বরং যারা দালালি করেছে তারা আজকে তাদের কোনো চিহ্ন নাই। কাজে বেঈমান দিয়ে দল হয় না। আজকে বিএনপির নেতাকর্মী বা জোটের নেতাকর্মীরা এক দল যদি চলে যায়, আরেক দল তার জায়গা পূরণ করবে। আর যারা কর্মী আছে তারা নেতা হবে, যারা সমর্থক আছে তারা কর্মী হবে, এবং আরো এসে সমর্থক জড়ো হবে। কাজে 14 দলের ইনশাআল্লাহ নেতা কর্মী সমর্থকের অভাব হবে না। কেন? তাদের জনগণ জানে এদের হাতে দেশ নিরাপদ, এদের এসে জনগণের জানমাল নিরাপদ, এদের হাত দিয়ে দেশের উন্নতি হয়েছে, এদের হাত দিয়ে আগামী দিনে দেশের উন্নতি হবে, দেশ সামনের দিকে এগিয়ে যাবে, সম্মানের সঙ্গে দেশ বেঁচে থাকবে, মাথা উঁচু করে থাকবে। তাই বিদেশি বিনিয়োগরা, বিদেশিরা আসে, তারা বলে একটি কথা, যে বাংলাদেশে যদি রাজনীতি পরিবেশ ঠিক না হয়, দুর্নীতি বন্ধ না হয়, খুন হত্যা গুম বন্ধ না হয়, তাহলে এই দেশে কোনো বিনিয়োগ হবে না। আজকে এই সরকার ব্যাংক থেকে টাকা নিয়ে ব্যাংকগুলোকেও দেউলিয়া করে ফেলেছে, ব্যাংকে এখন লিকুইডিটি ক্রাইসিস দেখা দিয়েছে। এই হলো অবস্থা। তাই এখন ব্যবসায়ীরা ব্যাংকে গেলে টাকা পায় না, কারণ তাদেরকে ঘুরায়, 1 সপ্তাহ পরে আসেন, 4 দিন পরে আসেন, কারণ টাকা দিতে পারে না। টাকা নিয়ে গেছে সব সরকার। আজকে ব্যাংকের থেকে টাকা নিয়ে সরকার দেশ চালাচ্ছে, বিদেশ থেকে ঋণ নিয়ে সরকার দেশ চালাচ্ছে। আমরা জানতে চাই পদ্মা সেতুর কি হলো? অনেক তো লম্বা লম্বা কথা বলেছেন। পদ্মা সেতু দুর্নীতিতে ডুবে গেছে, পদ্মা সেতু আর হবে না। এই সরকারের ওয়ার্ল্ড ব্যাংক বলে দিয়েছে পদ্মা সেতুর জন্য টাকা তারা দিবে না, কারণ তার মন্ত্রীরা দুর্নীতি করেছে সব। ওয়ার্ল্ড ব্যাংক তদন্ত করে ধরা পড়েছে। সেই মন্ত্রীকে রক্ষার জন্য ওই মন্ত্রণালয় থেকে সরিয়ে আরেক মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেটাতে ওয়ার্ল্ড ব্যাংক খুশি নয়। এরকম তারপরে জাইকা টাকা বন্ধ করে দিয়েছে, আইডিবি টাকা বন্ধ করেছে, এডিবি টাকা বন্ধ করে দিয়েছে। তাহলে টাকা না হলে পদ্মা সেতু কি করে হবে? কিন্তু আমাদের সময় আমরা যমুনা সেতু করেছি, আর ভৈরব সেতু করেছি, আরো দাউদকান্দি সেতু করেছি, এরকম অনেক বহু সেতু করেছি, নাম বললে শেষ হবে না। কিন্তু আমরা সৎভাবে কাজ করেছি, আমরা ট্রান্সপারেন্ট ছিলাম বলে আমরা বিদেশ থেকে টাকাও পেয়েছি।